হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান। দিল্লিতে আওয়ামী লীগের নতুন তৎপরতা। রোগী পেলেই দেন ইনজেকশন, গ্রাম্য চিকিৎসকের তুঘলকি কাণ্ড। ব্যাটারি রিকশাই এখন সড়ক ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য বড় মাথা ব্যথা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারত সফরে যাবেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। প্রতিবেদনে দাবি করা হয়, গত 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। প্রায় 45 মিনিট স্থায়ী বৈঠকটিতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি শেখ হাসিনা এবং তার অডিও বক্তব্য দেওয়া নিয়ে উভয় দেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার আক্রমণাত্মক সুর ও আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। হাসিনাকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে তারেক রহমান ও তার দল বিএনপির নেতৃত্বাধীন সরকার। ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন না। দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থা প্রযোজ্য হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতের মাটিতে আবারও তৎপর হয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দিল্লিতে 29 আগস্ট তারা এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে, যার নেপথ্যে আছে বিগত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ইউরোপে আশ্রয় নেয়া আওয়ামী লীগের কতিপয় নেতা। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিল্লিতে ইউরো এশিয়া সম্পর্ক, শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব শীর্ষক এই সেমিনারের আয়োজনে সরাসরি ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি অংশের পরোক্ষ সমর্থন রয়েছে বলে জানা গেছে। যদিও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেমিনার শেষ পর্যন্ত অনুষ্ঠিত নাও হতে পারে, যেহেতু ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির পক্ষ থেকে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়। কোমরের ব্যথা সারাতে গ্রাম্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন 70 বছরের বানোয়ারা খাতুন। একথা শুনেই তার দুই বাহুতে দুটি ইঞ্জেকশন দেন আব্দুল গনি। এরপর দেওয়া হয় কিছু ওষুধ, কিন্তু চিকিৎসার মাত্র 2-3 দিনের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। দুই হাতে শুরু হয় তীব্র ব্যথা, ফোলা ও ফোসকা। এক পর্যায়ে দুই হাতেই ধরতে শুরু করে পচন। এখন অর্থের অভাবে চিকিৎসাও বন্ধ। অসহ্য যন্ত্রণায় দিন কাটছে বৃদ্ধার। ওই চিকিৎসকের ভুলের কারণেই বানোয়ারা খাতুনের এমন পরিস্থিতি। ইতোমধ্যে চিকিৎসায় 2 লাখ টাকার বেশি খরচ হয়েছে, তবুও সুস্থ হননি তিনি। এখন হাত হারানোর আশঙ্কায় রয়েছেন এই বৃদ্ধা। শুধু বানোয়ারা খাতুনই না, আব্দুল গনির ভুলে এরকম আরও হয়েছে কয়েকজনের সঙ্গে। 3 দিন খেয়ে মাথার ব্যথাটা কমে গেল, আর ওই হাত এইভাবে ফুলে একদম দম ফোলা হয়ে একদম পুরা করে যারা ফুকসা ওইটি ফুকসা ওঠা না, ওই রকম ওইটি আমার এই হয়ে গেল সব। পয়লা মাজায় সমস্যা হয়, মাজার সমস্যার কারণে আপনার ওই ডাক্তারের কাছে যাওয়া। ওই ডাক্তারের কাছে গিয়ে আপনার মাজার ইন্ডাসিন মনে করেন যে 2 হাতে পুষ্কিয়ে দিচ্ছে। ঘটনাটি মেহেরপুর সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের। আর আব্দুল গনি উজলপুর গ্রামে নিজের চেম্বার পরিচালনা করেন। স্থানীয়ভাবে তিনি ইঞ্জেকশন ডাক্তার হিসেবে পরিচিত। প্রতিদিন মেহেরপুর সহ আশপাশের একাধিক জেলা থেকে রোগী তার কাছে আসেন। এসব অভিযোগের বিষয়ে আব্দুল গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, 2-1টা ক্ষেত্রে সমস্যা হতেই পারে। কারো সমস্যা হলে তাদেরকে আবারও চিকিৎসা দেওয়া হয়। এইসব আর সাধারণ ডাইক্লোফেন, এইসব অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, প্রেসক্রিপশনের এসব আমরা দিতে পারবো না। না পারেন কিনা, মানে আইনে আছে কিনা, আপনার আইনে আছে কিনা? ইঞ্জেকশন দিয়ে আমার আইনে নেয় না, আছে কিনা, আমি নেই কি আছে সেটা আপনি বলবেন। আমরা প্রাথমিকভাবে ছোটখাটো ইঞ্জেকশন দিতে পারবো না। এটা ছোটখাটো ইঞ্জেকশন, এটা লাস্ট স্টেজ, মানে এরপরে আর কোনো ইঞ্জেকশন চলে না শরীরে। আপনি যেটা দিচ্ছেন এই রোগীকে, সমস্যা হয়ে গেছে তার যেভাবে হোক। এরকম কতটা রোগী হয়েছে? আমার কাছে তো 15টা নাম ঠিকানা আছে। আমার কাছে জানা নেই।
কোন সনদের বলে তিনি অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েডের মতো ঝুঁকিপূর্ণ ইনজেকশন দিয়ে সাধারণ দরিদ্র রোগীদের চিকিৎসা করছেন? এমন প্রশ্ন করলে তিনি 6 মাসের গ্রাম্য ডাক্তার প্রশিক্ষণের সনদ ও ওষুধের দোকান দিতে বাধ্যতামূলক যে 3 মাসের ফার্মেসি সার্টিফিকেট কোর্স করতে হয় সেই সনদ প্রদর্শন করেন। এ বিষয়ে মেহেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সাইদ কবির মালিক বলেন, গ্রাম্য চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিতে পারে, কিন্তু কোনো ধরনের স্টেরয়েড ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগ করার এখতিয়ার তাদের নেই। পরীক্ষা নিরীক্ষা করে তার এগুলো যদি ঠিকঠাক না পেয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার জটিলতা কিন্তু আর অনেক বেশি হতে পারে। এই জন্য প্রিকশন নিয়ে যাওয়াটাই উচিত। রেজিস্টার্ড ডক্টর, এমনকি এটা বিশেষজ্ঞ লেভেলেই আসলে দেওয়া উচিত। মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার একেএম আবু সাইদ জানান, এক্ষেত্রে কোনো ভুক্তভোগী অভিযোগ দিলে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রাম্য ডাক্তার নিয়ে প্র্যাকটিস করলে তার যে এখতিয়ার, সেই এখতিয়ার বাইরে ওষুধ লিখছে, এটা নিয়ে ধরা যাবে। ঠিক আছে, আপনি তাহলে অসুবিধা নেই, এই ধরে তাহলে আমরা যাব। চিকিৎসার নামে এমন ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও তার পরিবারের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ব্যাটারি চালিত রিকশা এখন গলার কাটা। সড়ক মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়াচ্ছে এই রিকশা, তেমনি বিদ্যুতের উপরেও বাড়াচ্ছে চাপ। ব্যাটারি রিকশার সংখ্যা ও বিদ্যুৎ ব্যবহারের কোনো সুনির্দিষ্ট হিসাব এখনো কোনো সরকারি সংস্থার হাতে নেই। সব মিলিয়ে অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ব্যাটারি চালিত রিকশা এখন দেশের সড়ক ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য অনুযায়ী সারা দেশে আনুমানিক 60 লাখ থ্রি হুইলার চলাচল করছে। এর মধ্যে শুধু রাজধানীতেই রয়েছে 20 লাখ যান। ইদানিং ব্যাটারি চালিত ভ্যান গাড়িও ব্যাপক ব্যবহৃত হচ্ছে। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে। প্রতিবেদনটি সূত্র মতে ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খল চলাচল, যেখানে সেখানে যাত্রী ওঠানো নামানো, ইউটার্ন নেয়া এবং মূল সড়কে উঠে আসার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এগুলো চালকের প্রশিক্ষণ ও লাইসেন্স, যানবাহনের মান ও ফিটনেস নিয়ন্ত্রণের দুর্বলতা থাকায় সড়ক নিরাপত্তার ঝুঁকিও বেড়েছে বহুগুণ। শহরের পরিবহন ব্যবস্থার উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। এছাড়াও এসব রিকশার চার্জে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার সুনির্দিষ্ট হিসাব নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, এইসব যানের বেশিরভাগই রাত 12টার পর অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ দেয়া হয়। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা হামলার শিকার হচ্ছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, ঢাকায় অনুদিত ৩,৩০০টি চার্জিং স্টেশনের বিপরীতে প্রায় ৪৮,১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। এসব চার্জিং পয়েন্ট বিদ্যুৎ ব্যবস্থার উপর অপ্রাতিষ্ঠানিক চাপ তৈরির পাশাপাশি সরকারকে প্রতি বছর ৪,০০০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করছে বলে জানিয়েছে সংস্থাটি। নিম্নমানের ব্যাটারি ব্যবহার ও ব্যবহৃত ব্যাটারি যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় আরেকটি সম্ভাব্য পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে এই ব্যাটারি রিকশা। দৈনিক বণিক বার্তার প্রতিবেদনটিতে আরও জানানো হয়, বিশেষজ্ঞরা এই সমস্যার সমাধানে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর প্রয়োগ নেয়ার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ই রিকশা ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এদিকে ঢাকার ব্যাটারি চালিত অটো রিকশাকে ধীরে ধীরে সৌর বিদ্যুৎ চালিত ব্যবস্থায় নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি আরও জানান, অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারি রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।